খুন, লিখেছেন আশাপূর্ণা দেবী। গণেশ চৌকিদার থানার ঠিক পিছনের রাস্তাটার ধারেই 5 আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে অবচেতিক অভ্যাসেই এদিক ওদিক তাকালো। আর তখনই দেখতে পেল হতভাগাটাকে। রোজকার মতোই অগ্রচণ্ডা মূর্তিতে হনহনিয়ে আসছে। যেমন লক্ষ্মী ছাড়া চেহারা, তেমনি লক্ষ্মী ছাড়া কেশবেশ। সন্দেহ নেই বাসি মুখেই চলে এসেছে। গণেশ চৌকিদারের হঠাৎ মনে হলো নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে। মাথায় উকুনওয়ালা লোকটা হতভাগা ছাড়া আর কি। লোকটা ঠিক এই একই সময়ে হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তি ভঙ্গ করবে, এটা অসহ্য বই কি আর কি। গণেশের ইচ্ছা হলো পায়ের কাছে পড়ে থাকা পাথুরে ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো। একবার ওই রকম ঢিল ছুঁড়ে ভারী ফ্যাসাদে পড়তে হয়েছিল। বেচারা গণেশ পেয়ারা গাছে চড়ে হুটোপুটি করতে আসা ডাকাবুকো ছেলেটাকে যে সামান্য একটা ঢিল খেয়ে লটকে গাছ থেকে মাটিতে আছাড় খেয়ে পড়তে দেখবে, সেটা সে জানতো না। পড়ল তো পড়ল, একেবারে পটলি তুলল ছোড়া। থানার ওসি এই পেয়ারাতলা থেকে একখানা কোণ ভাঙা থানির তুলে দিয়ে প্রশ্ন করল, এটা গণেশের কাছে সামান্য কি না? গণেশ বেচারা মাটি হাতড়ে হাতড়ে অনেকগুলো মাটির ঢেলা তুলে দেখিয়ে বলেছিল, মা কালী দিব্যি দিয়েছিল। বদমাইশ ওসিটা সে কথার মানেই বুঝতেই চায়নি। বলেছিল তোর ফাঁসি হওয়া উচিত। তা ফাঁসি অবশ্য হয়নি গণেশের। তাই যদি হবে তাহলে বটবৃক্ষের ছায়া কথাটার মানে কি? ছায়া আছে বলেই না খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে পারে? চট করে কি থানির তুলতে সাহস আসে? সে যাক, ফাঁসি টাসির কথা যাক, তবে এই যুধিষ্ঠির ওসিটার হস্তক্ষেপ দুর্গতি ঘটেছে গণেশের। কালনার মতো ভালো শহরের সদর থানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে চলে এসেছে সে। থানা ছোট্ট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত। জায়গা জমির তো আর অভাব নেই এখানে। এই কম্পাউন্ডের মধ্যেই ছোট দারোগার কোয়ার্টার্স। ছাল উঠাই ইটের বেটে একতলা, জানালা দরজায় আলকাতরার প্রলেপ ও হদ্দ থেকে দূরে এ হদ্দে গণেশ আর রঘুর টিনের চালা। মাঝখানে রাস্তার উপর 3টে সিঁড়ি, তারপর উঠেই থানা, তার পিছনে হাজত ঘর। অনুষ্ঠানের ত্রুটি নেই, তবু গণেশের মন হুহু করে উঠল, যেন নির্বাসনের দণ্ড হয়েছে তার। তার সেই হুহু করা মনের উপর রোজ এই একই জ্বালা। হতভাগার কি আর একমাত্র ছেলেকে কোন এক রাতে পুলিশ ধরে এনেছিল নিগূঢ় কোনো সন্দেহে। তারপর মানে জিজ্ঞাসাবাদের পর নাকি ছেড়ে দিয়েছিল পুলিশ। কিন্তু 19-20 বছরের সেই ছেলে আর নাকি বাড়ি ফিরে যায়নি। সেদিন রাত থেকেই নাকি সে নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজই, পুলিশ কি করবে? পুলিশ তার কর্তব্য করেছে বই কি। পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে, এছাড়া আর কোন পদ্ধতিই বা জানে পুলিশ? ছেলে যদি নিখোঁজ হয় পুলিশের কি দোষ? কিন্তু লক্ষ্মী ছাড়া হতভাগাটার দাবি একই। পুলিশ যখন মাঝরাত তীরে বেসনা থেকে ছেলে তুলে নিয়ে এসেছে, এখন খুঁজে দেবে পুলিশই। এটা পুলিশের কর্তব্য। যেন এই কর্তব্য করতেই পুলিশের জন্ম হয়েছে। যাক সেসব কথা, যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব। মাটির মানুষ ছোট দারোগা কি কম বুঝ দেয় লোকটাকে? গণেশের তো দেখে শুনে অবাক লাগে। অন্য কেউ হলে কবেই জন্মের শোধ হতভাগার ঘ্যান ঘ্যানানি ঘুষিয়ে দিত, কিন্তু ছোট দারোগা কেবল বুঝ দেয়। আচ্ছা, তো ছেলে যদি নিজেই বিবাগী হয়, পুলিশের কি দোষ ক? দুঘা চড় থাপ্পড় দিয়েই তো ওই রাতেই বেটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন কোথায় গেছে আর কোথায় পাবো, কি করে বলবো বল? কিন্তু পাজিটা কি আর সে কথা মানবি? রোজ রাত না পুহাতেই বাসি মুখে হনহনিয়ে চলে আসবে আর একঘেয়ে স্লোগান দিয়ে চলবে। মাঝ রাত্রি বেসনা থেকে তুলে এনে ছেলেটারে হাপিস করে দিলি তোরা, খুঁজে আনবি নে। প্রত্যেক দিনে একই হল্লা, কটু কুৎসিত বিরক্তিকর। গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে,
আচ্ছা, মাটির মানুষ হলেও কি সত্যি সত্যি মাটি বালি হয়? এ তো সহ্যি করা আর সহ্য হচ্ছে না ছোট দারোগা বাবু। ভগবান জানে কোথায় দারোগাগিরি আর কোথায় রঘু আর গণেশ। সব প্রশ্নের উত্তরের দায়িত্ব ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে রে চুপ করে থাকবি তোরা? শুধু একদিনই বলে ফেলেছিল দারোগা টারোগা সব জানি নে গনসা। সেই ভয়েই কর্তা মাটি বালি হয়ে বসে আছে। দারোগারও যে বড় দারোগা থাকে তা জানতো না গনসা। নইলে 6 মাস আগে যেমন ছিল এখন আর তেমনটি নেই। ব্যাস, আর নয়, এ পর্যন্তই। এই ঊর্ধ্বতন দারোগাটি কি যে সে আর এক মুহূর্তও সহ্য করতে পারছে না গনসা। গনসার মনে হচ্ছে এ যেন এক দুর্ভেদ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার কাছে। কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। মাটিও যে মাঝে মাঝে ফেটে চৌচির হয় সেটা দেখিয়ে দেওয়া উচিত। গতকাল ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল। আর এই লক্ষ্মী ছাড়া হতবাগা শিয়ালমুখো দাঁড় কাকটাকেও জম্পে এসে একটি টাইট দিয়ে বলেছিল, ফের যদি ঘ্যান ঘ্যানাতে আসিস রামধোলাই খেয়ে যাবি বলছি। পুলিশ রামধোলাই যে কি জন্তু তাও সমঝে দেওয়া হয়েছিল লোকটাকে। হাজত ঘরের পিছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ধোলাই চলছিল বৃহস্পতির হাটের কঞ্জু ব্যাপারীর উপর। দুর্বুদ্ধি কঞ্জু পুলিশের পেয়াদাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে না দেওয়ায় তার উপর মুখ বুজে অত্যাচার করা হচ্ছিল আর কি। পরকাশটা দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল, যা যা ভাগ, বলে দিয়ে যা তোর পুলিশ বাবাকে, দেখব সে আর কি করে। মন্ত্রীদের রাজ্যে বাস করছি তো মগের মূল্যকে বাস করি নে। তার সেই দুর্মতির এই ফল। আধা জোয়ান লোকটাকে উদম করে তার কাপড় দিয়ে তাকে দাওয়াই খুঁটির সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট, লোহার কাটার চাবুক। থানায় তো আর কিছুর অভাব নেই। হলেই বা ছোট থানা, জাত সাপের ছানা তো। এক ঘা কড়া খাচ্ছিল কুঞ্জু আর চিৎকার মারছিল, আমি ওসব কথা কি বলি সাদে? আমি ওসব কথা বলি নাই, মিছে কথা, সব মিছে কথা। কর্তা কিচ্ছুতে কান দিও না, সব মিছে কথা বয়েছে কনসা। কিন্তু কে শুনবে তার কথা? তার সেই দৃশ্য দেখে যাবার পর আবারও আজ এসেছে লোকটা। প্রাণে ভয় ডর কিচ্ছু নেই। ছোট দারোগা যা বলে তাই তো নয়। ছোট দারোগা বলে পাগল, বদ্ধ পাগল। হল্লার মাত্রা বেশি বাড়ালেই দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেড়ে ডাকে, বলে পাগলটাকে ধরে নিয়ে গিয়ে বনে জঙ্গলে শিয়াল কুকুরের মুখে ছেড়ে দিয়ে আয় দেখি। আর তো সয় না। আচ্ছা, এক ফ্যাকসাদে পড়া গেল। কিন্তু এইটুকু বলেই যদি ক্ষান্ত হতো কুত্তা তাহলে তো হয়েই যেত। যা করবার গণেশ আর রঘুকেই করে ফেলতে হবে। শিয়াল কুকুর, বাঘ ভাল্লুক, হাঙর কুমির, যাই দরকার হোক, মানুষ আর কোনো ভূমিকাটা তা না নিতে পারে। পারলে কি হবে? ধরে নিয়ে যাবার হুকুমের সঙ্গে সঙ্গেই যে দারোগা বাবু আর এক হুকুম জারু করে বসে, মারধর করিস নে বাপু, মারধর করিস নে। পাগল ছাগলদের শুনেছি বেট্রে লেগে ফেটে গেলে রক্ত বমি হয়ে চড়ি উল্টায়। কে জানে পুঁথি পড়া বিদ্যেই বলে না জ্ঞান হারানো গোচরের বিদ্যেই বলে। যাই হোক, বলে তো। তারপর আর কি করবার থাকতে পারে গণেশদের? গণেশ রাগে গড়গড় করতে করতে চুপি চুপি বলে, দারোগা বাবুটা বেটা ছেলে না মেয়ে ছেলে? আজকাল মেয়ে ছেলেরা তো সব হয়, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার সবই তো হয়। আর প্যান্টুলু তো পরে আজকাল মেয়ে ছেলেরা, নির্ঘাত মেয়ে ছেলে, নচেত এত অপমান গায়ে বাঁধে না। রঘু খিখি করে হেসে বলে, ঘরের মধ্যে তো জলজান্ত একটা পরিবার বসানো আছে। তোর কপাল মন্দ, তাই কুত্তার আসল রূপটা দেখতে পেলি নে। এই বান খাওয়া মূর্তি দেখছিস? কিন্তু আড়ালে যা বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না। তাই নিষ্পিস করা হাত দুটোকে কোনো মতে বসে এনে শুধু লোকটাকে দুজনে দুদিক থেকে ধরে টেনে হিসড়ে হিসড়ে নিয়ে যায় আর কি। দুটো দুটো চারটে হাত পা দুজনে ভাগ করে নেয়। লোকটার ঘুষি লাথির আক্রমণ থেকে যান বাঁচাতে যা করা লাগে আর কি।
নিয়ে যায় চ্যাংকোলা করে, থানার এলাকা ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে কাটা বনে, শ্যাওলার পুকুরে, আর মুখটা চালিয়ে যায় সমানে। তাতে তো আর পাগলের রক্ত বমির হবার ভয় নেই। গণেশেরই বা কি ভয়? গণেশেরই সবচেয়ে বেশি রাগ হয়। লোকটার উপর কি গণেশের কোনো কারণে পূর্বঘটিত আক্রোশ আছে, তাই এত নিষ্পিস করে? তা ঠিক নয়। চাকরি জীবনে জীবনভর যা দেখে অভ্যস্ত, তার ব্যতিক্রম দেখে ছটফটানি ধরে গণেশের। ধোলাই খাবার এমন প্রকৃষ্ট কারণ থাকার পরেও লোকটা ধোলাই খেলো না, এটা কি করে সহ্য করবে? এটা কি সহ্য করার ব্যাপার? হাতের সুখই যদি না মেটে, তাহলে পুলিশের কাজ করে কি লাভ? তবে গতকাল একটু যেন আশার আলো দেখতে পেয়েছে গণেশ। দারোগাবাবু কাল আচ্ছা করে শাসিয়েছে লোকটাকে। ফের যদি এসে হল্লা করিস, তবে তুই আর রেহাই পাবি নে। এমনকি কুঞ্জু ব্যাপারীর ধোলাইয়ের দৃশ্যটা দেখিয়ে সমঝে দিয়েছে এটা কিছুই নয়, আরও যা যা পদ্ধতি আছে শুনে রাখ। ভয়ঙ্কর বিভৎস সেই পদ্ধতিগুলো অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগাবাবু। শুনতে শুনতে আহ্লাদে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল গণেশের। আহা, আসে এসব ব্যবস্থা কেষ্টপুর থানায়? তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করবার সুখ আর গণেশের ভাগ্যে হবে না। এসব শুনে কাল আর আসবে না লোকটা। আশ্চর্য, আজও সেই একইভাবে এসে হাজির হয়েছে লোকটা। কাল কোথায় ফেলে দিয়ে এসেছিল ওকে গণেশরা? ধান কেটে নেওয়া শুকনো ক্ষেতের মধ্যে না, ছুরির আগার মতো ধারালো খড়ের গাদার উপর। গণেশ আড়ষ্ট হয়ে বসল। চাপা মুঠোয় নিম কাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতার রসে জারিত গলায় বলে উঠল, আবার আজ এসেছিস শালা? পেরানে ভয় নাই একটুও? লোকটা হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল। দূরে দাঁড়িয়ে লাল লাল চোখ দুটোই আগুন ছিটকে বলে, চাপড়াও হারামজাদা শুয়োর, তুই বলবার কে রে? তোর কাছে কি আইসি নাকি আমি? কি বললি? গণেশ প্রথমটাই প্রায় হকচকিত হয়ে গিয়েছিল। অবিশ্বাস্য বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতো তাকিয়ে আছে লোকটার দিকে। চুলগুলো নোংরা, ধুলো মাখা চারটি পাটের মতো, গাল ভর্তি খোসা খোসা পাকা দাড়ি, পরনে একটা বর্ণহীন লুঙ্গি, গায়ে একটা ফালি ফালি শার্ট, পুরো পাগলের চেহারা। আর জ্বলন্ত আগুনের ঢালের লালচে ধক 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 করছে দুটো চোখ, যেন এখানেই চেহারার সমাপ্তি রেখা। শেষ তুলির টানটা মোটেও ভালো হয়নি। যাই হোক, তবু আজ পর্যন্ত গণেশ চৌকিদারকে এভাবে অপমান করেনি কেউ কখনো। গটগটিয়ে আসছে বেচারা, দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করবে, যদিও চেঁচানিটা নৈবত্তিক। শালার পুলিশ, ছেলে খুঁজে এনে দিবি নে মানে? তোর বাবা দেবে। মাঝরাত্রি ছেলেডারে বেসনা থেকে তুলে নিয়ে গেছিস, হাপিস করে দিয়েছিস আমার ছেলেডারে, এখন মিছে কথা কোষ? বিবাগী হয়ে গেছে কেন রে? কিসের দুঃখে বিবাগী হয়ে যাবে? দুঃখের কারণটা বল। দুধের বালক ছেলেটা, বল কোথায় না কোথায় গুম করে রেখেছিস তোরা? কোথায় চালান করে দিলি দুধের বাচ্চাটারে? ফিরিয়ে এনে দে, খুঁজে এনে দে শালা। নতুন কথা পাবে কোথায়? পেটে বোমা মারলেও তো বেরোবে না। রোজ সকালে এই একঘেয়ে কথা শুনতে শুনতে গণেশের ইচ্ছে হয় এই শিরফোলা গলাটা টিপে দিয়ে জন্মের শোধ আওয়াজ ঘুষিয়ে দেয়, কিন্তু হবার জো নেই সেটা। ছোট দারোগা যে কালার শার্ট প্লে করে। অনেকক্ষণ হয়ে গেল, তবে গণেশ আর রঘুকে হাঁক পারছে না। পাগলটাকে ধরে শিয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে আয়, তাও তো বলছে না। তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল। আজ আবার এই গণেশ বিস্ফারিত চোখে বলে উঠল, কি বললি? লোকটা সে কথার জবাব না দিয়ে হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল। গণেশ পিছন থেকে তার ঘাড় চেপে ধরল, কড়া গলায় বলে উঠল, যত বড় মুখ নাই তত বড় কথা। লোকটা ঝটকা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে যায়, পারে না। ঘাড় ঘুরিয়ে ঘাড় ধরা হাতটা কামড়াতে দাঁত বসাতে চায়, তাও পেরে ওঠে না। অতএব আকাশ ফাটিয়ে একটা চিৎকার করে ওঠে। জন্তু চিৎকার আর কি, একমাত্র পাগলের ষড়যন্ত্র দিয়েই এমন অমানসিক শব্দ বেরোনো সম্ভব। এই শব্দের সঙ্গে সঙ্গে
ছোট দারোগার সেই ছাল উঠা ইটের তৈরি বেটে একতলা বাসাটার আলকাতরা প্রলেপ দেওয়া দরজাটা খুলে যায়। গণেশ আশান্বিত চিত্তে তাকায়। মুহূর্তে কল্পনা করে নেয় বন্দুক হাতে বেরিয়ে আসবে দারোগা বাবু নিদেন পক্ষে শঙ্কর মাছের লেজের চাবুকটা দিয়ে। কিন্তু এটা কি হলো? দরজা খটাং করে খুলল কে? গণেশ যদি দিনে কানা না হয় বা চোখেও ভুল না দেখে, তাহলে স্পষ্ট সে দেখতে পেল একটা চওড়া পাড় শাড়ির আঁচলের কোণ, তার মানে দারোগা গিন্নি। কিন্তু সে এই চকিতের মতো। পরক্ষণেই প্যান্টের বেল্ট আটকাতে আটকাতে দারোগা বাবুই বেরিয়ে আসেন। গণেশের মনে হয় এক্ষুনি একটা প্রলয় কাণ্ড ঘটবে, আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে, শব্দ তাণ্ডবে ফেটে যাবে তার বুক। প্রত্যাশার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ। কিন্তু কোথায় কি? কোথায় সেই প্রলয়ঙ্কর গর্জন? বেল্ট আটকাতে আটকাতেই গণেশকে বলে ওঠেন দারোগা বাবু, এই কি হচ্ছে? ছাড় বলছি। অতএব ছাড়তেই হবে। মনের ঘেন্নায় হয় গণেশের চাকরিটাই ছেড়ে দিতে ইচ্ছা করে। এই আলু ভাতের চাকরি আর নয়। দারোগা বাবু এখন রীতিমতো মিঠে কড়া গলায় প্রশ্ন করেন, আবার এসেছিস আজ? কি বলেছিলাম কাল? উফ, কি অসহ্য, কি অসহ্য। ঘাড় ছেড়ে দিতে বলায় যতটা না অপমানিত হয়েছিল গণেশ, তার 4 গুণ আহত হলো দারোগা বাবুর এই খাদে নামা কণ্ঠস্বরে। গণেশ হেট মুখে দাঁড়িয়ে থাকে, কিন্তু কানটা তো হেট করা যায় না। তাই কানে এসে ঢোকে, আমার ছেলে খুঁজে এনে দাও, আর আসবনি। বন্ধ দরজার ওপিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অশরীরী আত্মাকে নৈমিত্তিকভাবে তুইতকারি করা যায়, কিন্তু সামনে দাঁড়ানো জলজান্ত ব্যক্তি মানুষটাকে কি আর তা করা যায়? লোকটা তাই তখন আপনি দিয়েই আবেদন জানাই, আপনি আমার ছেলে খুঁজে এনে দাও, আর আসবনি। দারোগা ক্রমশ ধৈর্য হারান। ফের সেই একঘেয়ে কথা, হারামজাদা, তোর ছেলে আমায় বলে কয়ে হারিয়ে গিয়েছে, তাই তাকে খুঁজে এনে দিতে হবে আমায়। পাগলের মাত্রা জ্ঞান থাকে না, তাই সেও সমান গলা চড়ায়। মুখ খারাপ করবি নে বাবু, যা বলবি ভদ্রলোকের মতো বলবি। কি কি বললি? পাগল ছাগল বলে ছেড়ে দিই বলে বড় বড় বার বেড়েছে তোর। এখনো বলছি, ভালো চাস তো বেরিয়ে যা, নইলে নইলে কি করবি তুই? লোকটা ঘেন্নায় মুখটা বিকৃত করে বলে ওঠে, নইলে গায়ে চামড়া ছাড়িয়ে নিবি, জুতিয়ে মুখ ভেঙে দিবি, নোয়া পুড়িয়ে পুড়িয়ে গালে সেকা দিবি, কাপড় খুলে নিয়ে পিটবি, এই তো? তা করগে যা, কিন্তু আমার ছেলে চাই। গণেশ অবাক হয়ে দেখে রাগে অপমানের ছোট দারোগার সর্বাঙ্গ কাঁপছে, চোখ দিয়ে আগুন ছিটকচ্ছে। তবু ছোট দারোগা কেন কে জানে নিজেকে সামলাচ্ছে। ছোট দারোগার খোলা দরজার আড়ালে মাঝে মাঝে সে চওড়া পাড় শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে একবার দৃশ্যমান হচ্ছে। সেটাই কি কারণ? কিন্তু ওটা তো দারোগার পিছন দিকে। কই, পিছন পানে তো তাকাচ্ছে না বাবু, তাকাচ্ছে না। তবু মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে, আর তাকাচ্ছে বলেই নিজেকে সামলাচ্ছে। আবার গলা নামিয়ে বলছে, পাগলটাকে আর কি বুঝ দেব বাবা? তোর ছেলেকে খুঁজে এনে দেবার সাধ্যি পুলিশের বাবারও নেই। কে জানে কোন চুলোয় গেছে। পাগল যখন তখন খেপে উঠবার অধিকার তার আছে। সেই খেপা গলায় লোকটা পরিত্রাহী গলায় চেঁচায়, মিছে কথা বলস তুই? আপনি জানো কোথায় তারে চালান করে দেশস? পুলিশের বাপের সাধ্যি নাই, তার অসাধ্যি কিছু আছে নাকি? বেসনা থেকে তুলে আনার সময় মনে ছিল না? আপনারা সকলে পাতাল থেকে হলেও খুঁজে বের করে আনেন, শ্যালের গর্ত থেকেই হোক আর উটের পেট থেকেই হোক। আপনারা মায়ের গর্ভ থেকে ছিটকে টেনে আনতে পারো, আর আমার ছেলে আপনার হেফাজত থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে আনতে পারো না? আমার ছেলে কুঞ্জুপের মতন উপে গেল, তার সন্ধান নিতে পারবো না? আলবত পারবি। কেন, গরিব বলে মানুষ নয়? তার মা বাপের প্যারানে প্যারান নেই? আজ আপনার ছেলেটারে যদি কেউ ধরে নিয়ে গুম করে রাখে, কেমন লাগবে? কি বললি? অকথ্য একটা সম্বোধন করে দারোগা বাবু চিৎকার করে ওঠেন, তুই আমায় ভয় দেখাচ্ছিস? গণেশ, রঘু, যা তো লোকটাকে নিয়ে যা, রাম ধোলাইয়ের কলে ফেলকে যা।
শালা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। যা, পিটিয়ে তক্তা বানিয়ে কাঁপতে কাঁপতে বোধহয় শেষ কথাটা শেষ করতে পারল না। ছোট দারোগা বাবু কাঁপতে লাগলো। কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট। উৎফুল্ল উত্তেজিত দুই বীর সতেজে এগিয়ে আসলো, কিন্তু মুহূর্তে পাথরের দেয়াল বনে যায়। এমন কি পাগলাটে দারোগার পাশ থেকে একেবারে ওই ভোলা উঠোনে চলে এলো এক চওড়া পাড়ালা শাড়ি পরা এক আঁচল। আর সে আঁচল বাতাসে এত উড়ছে বলেই আঁচলের অধিকারিণীর মুখ মাথার আবরণ দেবার দায়িত্বটা ভুলে গেছে। সেই নিবারণ মুখ থেকে স্পষ্ট আর তীব্র একটি কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে। কষ্ট করে আর এত বোঝাবার দরকার কি? যা বোঝাবার তা তো ওরা বুঝেই নিয়েছে। মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি করতে হয় সে কি ওদের অজানা? কি গো বাবারা, জানা নেই? এই ঘৃণা আর বিদ্বেষে ভরা হিংস্র মুখটা যেন সমস্ত পরিবেশটাকেই পাথর করে দিয়েছে। বাবারা স্তব্ধ, নিরস্পন্দন। কিন্তু তাদের বাবা বোধ করি সীমা ছাড়ায়ে পাথর হয়ে যাওয়ার পরিবেশটা ফাটল ধরিয়ে গর্জন করে উঠেছে। তুতু, আমি কি কি করতে এখানে? ভ্যাগা চ্যাগা ভেবেছ কি? এসব ভুলে যাও। তো করে তোতলামি করার কোনো দরকার নেই। তুমি থেকে তোমার মুখে আরও হিংস্র হাসি ফুটে ওঠে। আমার ধোলাইয়ের ব্যবস্থা হবে, তা না হয় হোক। ফিরে দাঁড়াও পাগলটার দিকে, স্থির গলায় বলেন। তা তোমায় আজ বলে দিচ্ছি বাপু, ওদের হাত থেকে বেঁচে যদি বাড়ি ফেরো তো ছেলে খুঁজতে আর এসো না। এই পৃথিবীর কোনোখানেই খুঁজে পাওয়া যাবে না তাকে, বুঝতে পেরেছ? আর এসো না। এই ছোট দারোগা বাবু, তাকে সেই রাত্রিরেই ঘটনাটা কি ঘটেছিল রঘু? তুমি তো ছিলে, শুধু রগের উপর একটা থাপ্পড়, তাই না? তাতেই গণেশ অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায়। জীবনে অনেক হিংস্র মুখ দেখেছে গণেশ, কিন্তু এরকম কি দেখেছে কখনো? গণেশের চোখের সামনে থেকে একটা ঝাপসা পর্দা সরে যায়। ওহ, ওই তাহলে ওই দারোগার উপর দারোগা, ঘরের লোকের হাতেই মরণবান। তাই দারোগা বাবু এমন নখ দাঁতহীন, ফাঁস হয়ে যাবার ভয়? অবশ্যই ফাঁস হয়ে গেলেই যে ফাঁসির দড়ি গলায় উঠবে সে ভয় নেই। সামান্য মানুষ চৌকিদার, তারই ওঠে না, তার উপরওয়ালাদের। তবে ফ্যাসাদ তো আছেই। ঘরের লোক ফাঁস করে দিল। কি লজ্জা, কি লজ্জা! উপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ। ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে ছত্র ছায়া হয়ে দাউ দাউ করে জ্বলে উঠবে, অথবা এই লোকটাই ওর উপর ঝাঁপিয়ে পড়বে। পাগলে কি না করতে পারে? দুজনে দুদিক থেকে শক্ত করে চেপে ধরবার জন্য আলগোস করে আছে। কিন্তু আশ্চর্য, কোনো দিকে কিচ্ছু হলো না। জায়গাটা যেন বোবায় ধরেছে। লোকটা ফ্যাল করে একবার এই মুখটার দিকে তাকায়, যে মুখটা থেকে এখনই একটা অমোঘ বাণী উচ্চারিত হলো। তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাউমাউ করে কেঁদে চেরা ফাটা গলায় বলে ওঠে, দারোগা বাবু তো তারে মারেন নাই? মা ঠাকরান মারছে আমার ছেলেরে। আমি যে আমার জলজ্যান্ত ছেলেডারে বুকের মধ্যে ভরে রেখে দিন গুজারা করতাম, আপনি আমার সে আস্ত ছেলেডারে এক কোপে খুন করে ফেললে গো। কি করে ফেললে গো? কোনো দিকে তাকায় না, হনহনিয়ে চলে যায়। কারুর মনে পড়ে না ওকে ধরে আনা দরকার। কিন্তু গণেশ চৌকিদারের কি সম্পর্ক এ ঘটনার সঙ্গে কে জানে? সে কেন হঠাৎ নিজের চালাঘরের কোণে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে বসে? ধন্যবাদ।